প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে মূলদ এবং অমূলদ সংখ্যার একদম বেসিক আলোচনা, অর্থাৎ বর্গ, বর্গমূল, বর্গ ও বর্গমূল এবং পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলবো। তো চলো শুরুতে আমরা দেখে নেই বর্গ কি। বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে ওই সংখ্যার বর্গ বলে। উদাহরণ দিলে বুঝতে পারবে। এখানে বলেছে কোনো সংখ্যাকে, তাহলে আমরা একটা যে কোনো সংখ্যা নিতে পারি। ধরো আমরা নিলাম কত, 4 নিলাম। কোনো সংখ্যা, এটা যে কোনো সংখ্যা হতে পারতো। এই কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই, ওই সংখ্যা দ্বারাই আমরা গুণ করব। 4কে আমরা কি করব, 4 দ্বারাই গুণ করব, গুণ 4। তাহলে বলেছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, আমরা 4কে 4 দ্বারাই গুণ করেছি। এবার গুণফলটা কত হয়, 4 গুণন 4, 4 4 16। বলছে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, দেখো আমরা গুণফলটা পেলাম কত, 16। তাহলে এই গুণফলকে বলেছে কি, গুণফলকে মানে 16কে ওই সংখ্যার বর্গ বলে। ওই সংখ্যা মানে প্রথমে যে আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম ওই সংখ্যার। তাহলে 16 কি একটা গুণফল, কার গুণফল, 4 গুণ 4, 4 4 16। তাহলে 16 হচ্ছে কি ওই 4-এর বর্গ। তাহলে বর্গ কি, কোনো সংখ্যাকে, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারতো। যেমন আমরা যদি 5 নেই একটা সংখ্যা, একে আবার আমরা কি করব, 5 দ্বারাই গুণ করব, গুণ 5। তাহলে 5 গুণ 5 কত হয়, 5 5 25। তাহলে এই 25 হচ্ছে গুণফল। এই 25 এই গুণফলটাকে বলা হবে 5-এর বর্গ। এবার দেখবো আমরা বর্গমূল। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, দেখো সেম কথা বলেছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়। দেখো আমরা গুণফল পেলাম কত, 16। এবার তাহলে ওই প্রথম সংখ্যাটিকে, মানে প্রথমে আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম এই প্রথম সংখ্যাটিকে অর্থাৎ 4কে বলা হবে, প্রথম সংখ্যাটিকে গুণফলের বর্গমূল। তাহলে 4 হচ্ছে গুণফল 16 এর বর্গমূল। বিষয়টা বুঝো, বর্গমূল আর বর্গ। তাহলে 4 হচ্ছে কি 16 এর বর্গমূল। মূল অর্থাৎ কি, মূলে, অর্থাৎ একদম শুরুতে যেটা ছিল, মূলে যেটা ছিল সেটা হচ্ছে মূল অর্থাৎ বর্গমূল। আর যেটা পাওয়া গেল ফল, অর্থাৎ গুণ করার পর যে ফল পেলাম সেটা কি হচ্ছে গুণফল। আর গুণফলটাই হচ্ছে আমাদের কি, বর্গ। আশা করি বর্গ এবং বর্গমূল তোমরা বুঝতে পারছো। এবার বর্গ ও বর্গমূল যদি একসাথে করতে যাই তাহলে বলতে পারি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, ওই সেম কথা, যে গুণফল পাওয়া যায় তা, অর্থাৎ গুণফলটা ওই সংখ্যার মানে প্রথম সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। তাহলে গুণফলটা হচ্ছে ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল, যেটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। তো এবার দেখবো আমরা পূর্ণ বর্গ সংখ্যা। এটা কিন্তু খুবই লাগবে তোমাদের প্রয়োজন, কারণ সপ্তম শ্রেণীতে যখন তোমরা অঙ্কগুলো সমাধান করবে সেখানে অবশ্যই পূর্ণ বর্গ কি না তোমাকে যাচাই করতে হবে। তো দেখি পূর্ণ বর্গ কি, যে সংখ্যাকে, এটা যে সংখ্যা, এমন যদি কোনো সংখ্যা হয় যে একটা সংখ্যা, ওই সংখ্যাকে যদি কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়, কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে যদি প্রকাশ করতে পারি কোনো সংখ্যাকে, তাহলে সেটা হবে কি পূর্ণ বর্গ সংখ্যা। কেমন কথা দেখো, ধরো আমি বললাম যে 25, যে উদাহরণটা দেওয়া হয়েছে, 25 কি পূর্ণবর্গ? হ্যাঁ, 25 পূর্ণবর্গ। কেন? কারণ আমাদের বলছে যে সংখ্যাকে, ধরলাম 25কে আমরা চাইলে কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারি। যেমন 25 কার বর্গ বলতো, 25 হচ্ছে 5-এর বর্গ। কেননা 25কে আমরা লিখতে পারি 5 গুণ 5, কেননা 25 হচ্ছে 5-এর বর্গ। এরকম যার মূল থাকবে অর্থাৎ বর্গমূল থাকবে সেটাই কি হবে, পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যাকে যদি কোন সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় সেটি হবে কি পূর্ণ বর্গ সংখ্যা। যেমন যদি বলি এখানে 17, বলতো 17 কি পূর্ণবর্গ সংখ্যা? না। কেননা আমরা 17কে চাইলে কোন সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারবো না। যেমন তুমি যদি লেখো 2 গুণন 2 4 হবে, অথবা 3 গুণন 3 9 হবে, 4 গুণন 4 16 হবে, 5 গুণন 5 25 হবে। 17 কি হচ্ছে? না। তাই 17 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এরকম পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো হতে পারে? যেমন ধরো আমি লিখলাম এখানে 81,
81 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কেননা 81 কে দেখতে পারি আমরা 9 গুণন 9, এই যে বর্গ আকারে প্রকাশ করা গেল, তাই 81 কি একটি পূর্ণবর্গ সংখ্যা। তোমাদের পরীক্ষায় বলবে যে একটি বড় সংখ্যা দিবে, বড় সংখ্যা দিয়ে বলবে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, তাহলে তুমি সেক্ষেত্রে সেই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা দেখা মাত্রই যদি টেকনিক না জানো তাহলে কিন্তু বলতে পারবে না। যেমন দেখো আমি লিখছি, উদাহরণ দিচ্ছি, এগুলো আমি শিখে দিই। দেখো তোমাকে আমি বললাম, যেমন তোমাকে আমি বললাম যে 121, এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, যদি আমরা মুখস্থ করতাম তাহলে বলতে পারবো যে 121 কে প্রকাশ করা যায় 11 গুণ 11, তাহলে 11 গুণ 11 কত হয়? 121। যেহেতু 121 কে বর্গ আকারে প্রকাশ করা গেছে, তাই 121 কি পূর্ণবর্গ সংখ্যা। এবার আরেকটা উদাহরণ দেওয়া যাক, আমি বললাম 22, 22 কি সংখ্যা, পূর্ণবর্গ কিনা? আবার বলতে পারি 2343, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা? আমরা দেখতেছি 87, এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা? আবার বলতে পারি 98, এটা পূর্ণবর্গ কিনা? দেখো এই কোনোটাই পূর্ণবর্গ হবে না, কারণ মনে রাখবা যে সংখ্যার শেষ দিকের অঙ্ক অর্থাৎ সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা 2 থাকে অথবা 3 থাকে অথবা 7 অথবা 8, চারটে অঙ্ক কথা মনে রাখবে 2, 3, 7 এবং 8, তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। ডাইরেক্ট নিষেধ করে দিবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। কেন হবে না? কারণ একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7 বা 8 হয় তাহলে পূর্ণবর্গ নয়। এবার আর একক যদি বাকি অঙ্কগুলোর মধ্যে হয়, যেমন 1 হতে পারতো, তারপরে তোমার হতে পারে কত 4 হতে পারে, যেমন 64, 4, আবার 5 হতে পারে, যেমন 25, আমরা অলরেডি করেছি এটা। 7, 8 তো হবে না, তাহলে কত হতে পারে? 1, 2, আমরা যদি অঙ্কগুলো লিখি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর কি 0। দেখো এই অঙ্কগুলোর মধ্যে আমাদের মোট অঙ্ক কয়টা? 10টা। এই 10টা অঙ্কের মধ্যে দেখো যদি একক কি হয়, 2 হয়, 3 হয়, 7 হয় এবং 8 হয়, তাহলে 2, 3, 7, 8 এগুলো হলে সেটা পূর্ণবর্গ হবে না। আর এগুলো ব্যতীত যদি অন্য কোনো অঙ্ক থাকে 1, 4, 5, 6 এবং 9, অর্থাৎ 1, 4, 5, 6, 9 এই কয়েকটা অঙ্ক থাকলে সেটা পূর্ণবর্গ হতে পারে। তুমি বলতে পারবে না শিওর ভাবে যে এটা পূর্ণবর্গ হবেই, তবে হতে পারে। যেমন 121, এটা পূর্ণবর্গ হচ্ছে। আবার যদি বলি আমি শুধু 21, দেখো তো 1 আছে, 1 থাকলে কি পূর্ণবর্গ হবে? না, পূর্ণবর্গ হতে পারে, নাও বা পারে। তাহলে আমরা বুঝলাম যে কোন সংখ্যাটা পূর্ণবর্গ এবং কোন সংখ্যাটা পূর্ণবর্গ নয়। এবার আসতেছি জিরোর বিষয়ে, অর্থাৎ যদি কোনো সংখ্যার দেখবা যে শেষে, যেমন দেখো 10, আরেকটা লিখতেছি আমি 100, আরেকটা লিখতে পারি 1000, আরেকটা লিখলাম 4900। তাহলে এইগুলো সংখ্যাগুলো কোনটা পূর্ণবর্গ এবং কোনটা পূর্ণবর্গ নয়? দেখো শূন্য এখানে কয়টা শূন্য আছে বলো তো? শূন্য আছে কয়টা? একটা, তার মানে শূন্য সংখ্যা এখানে 1। আবার এখানে শূন্য কয়টা? শূন্য আছে 2টা, শূন্য সংখ্যা 2। এখানে শূন্য কয়টা? শূন্য সংখ্যা আছে 3টা। এখানে শূন্য সংখ্যা কয়টা? 2টা। দেখো শূন্য যতগুলো আছে, শূন্য সংখ্যাটা কি এক কি জোড় না বিজোড়? এক শূন্য সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সেটা পূর্ণবর্গ হবে না। তাহলে 10 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 100তে দেখো শূন্য কয়টা? 2টা, তাহলে 2 কি সংখ্যা? একটা জোড় সংখ্যা। শূন্য সংখ্যা কি এখানে জোড়, আর শূন্য সংখ্যা জোড় হলে সেটা হয় পূর্ণবর্গ সংখ্যা। কেন? দেখো 100কে আমরা লিখতে পারি 10 গুণ 10, এই যে পূর্ণবর্গ প্রকাশ করা গেল। 1000কে কি পূর্ণবর্গ লেখা যাবে? না, কারণ শূন্য সংখ্যা কয়টা? 3টা, 3 একটা বিজোড় সংখ্যা, তাই এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এদিকে দেখো 4900, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ এখানে শূন্য রয়েছে কয়টা? 2টা, 2 একটা জোড় সংখ্যা। আশা করি তোমরা
বুঝতে পারছো যে কোন সংখ্যাটা পূর্ণবর্গ এবং কোন সংখ্যাটা পূর্ণবর্গ নয়। এই ছিল তোমাদের আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।